ছি ছি, তুমি এখনো ওঠোনি? একবার কাছে এসো, তবে আমি উঠব। না, আমি আর কাছে আসবো না। কেন? কাছে গেলেই তুমি তুমি কি কি আবার? কাছে গেলেই তুমি তো আবার দুষ্টুমি করবে। কেন? তাতে কি হলো? কি হলো? তোমার ওই দাড়ির খোঁচা খেয়ে আমার সারা মুখটা এখনো জ্বলে যাচ্ছে। জ্বলে যাচ্ছে? তবে আবার কি? বেশ, বিষ দিয়ে বিষক্ষয় করে দিচ্ছি। আবার অসভ্যতা? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব। আজ শোনাবো উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে মেম সাহেব দ্বিতীয় পর্ব। তুমি যেদিন প্রথম খোকনদার দেখা পেয়েছিলে সেদিন খোকনদা তোমাকে কি বলে সম্বোধন করেছিল, কি ভাষায় কথা বলেছিল, কি সে বলেছিল, আমি সেসব কিছুই জানি না। সেদিন তুমি কিভাবে ওকে গ্রহণ করেছিলে তাও জানি না। তবে বেশ কল্পনা করতে পারি যে তুমি আগে খোকনদার মাথাটা খেয়েছো। কিছু কবজ মাদুলি ধারণ করেছিলে কিনা জানি না, তবে কিছু না কিছু একটা নিশ্চয়ই তুমি করেছিলে, নয়তো খোকনদার মতো ছেলে। আচ্ছা, তুমি কি রাগ করছো দোলা বৌদি? না না, রাগ করো না। তবে তোমাদের ব্যাপারটার ওই রহস্যভরা আদি পর্বটা যদি জানা থাকতো তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হতো, সত্যি বলছি। তাই তো সেদিন আর্ট ইন্ডাস্ট্রি থেকে বেরোবার পর কি বলবো, কি করব, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। পার্ক স্ট্রিট ছেড়ে চৌরঙ্গি ধরে এক্সপ্ল্যানেডের দিকে এগোতে এগোতে শুধু বলেছিলাম, আমি জানতাম যে আপনার সঙ্গে আবার দেখা হবেই। সত্যি? সত্যি। আজই দেখা হবে এ কথাও জানতেন? না, তা জানতাম না, তবে জানতাম যে দেখা হবেই। মেম সাহেব থমকে দাঁড়িয়ে পড়ল। ঘাড় বেঁকিয়ে আমার দিকে ফিরে বেশ একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি করে আপনি জানতেন যে আমাদের আবার দেখা হবেই? আমি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি, আচ্ছা, আপনার বাবা কি লিগ্যাল প্র্যাকটিশনার? হঠাৎ এ কথা কেন জিজ্ঞাসা করলেন? সন্দেহের রেখা ফুটে উঠল মেম সাহেবের কপালে। না না, ভয় পাবেন না, আমি দস্যু মোহন বা ডিটেকটিভ কিরিটি রায় নই। তবে? কিট স্ট্রিট পার হলাম। বেশ বুঝতে পারলাম মেম সাহেবের মন থেকে সন্দেহের মেঘ কাটেনি। তাই তো বললাম, আপনি যে ল পড়েননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে যেভাবে জেরা করতে শুরু করেছিলেন তাতেই মনে হলো যে আপনি বোধহয় লয়ারের মেয়ে। মেম সাহেব এবারে হেসে ফেলল, বোধহয় মনটা একটু হালকাও হলো। মিনিট কয়েক দুজনেই চুপচাপ। মিউজিয়াম পার হয়ে এলাম, YMCA পিছনে ফেললাম, লিন্ডসে স্ট্রিটের মোড়ে এসে পড়লাম। তারপর আরও এগিয়ে গেলাম। ফিরপো পার হয়ে সোজা না গিয়ে রক্সির দিকে ঘুরলাম। মৌনতা ভাঙলাম আমি, বললাম, চা খাবেন? চা? চা আমি বিশেষ খাই না, তবে চলুন খাওয়া যাক। পাশের রেস্তোরাঁর একটা কেবিনে গিয়ে বসলাম। বেয়ারা এলো।
হাতের তোয়ালে দিয়ে পরিষ্কার টেবিলটা আর একবার সে মুছে দিল। নোংরা মেনু কার্ডটা আমার সামনে দিয়ে এক নজরে দেখে নিল মেম সাহেবকে। 2টো ফিশ ফ্রাই আর 2টো চা। বেয়ারা বিদায় নিল। কিছু বলবো বলবো ভেবেই মিনিট কয়েক কেটে গেল। ইতিমধ্যে বেয়ারা 2টো ফর্ক আর ছুরি এনে আমাদের দুজনের টেবিলের সামনে সাজিয়ে রেখে চলে গেল। আবার ভাবছি কিছু বলবো, কিন্তু বলা হলো না। বেয়ারাটা আবার এলো, 1 শিশি সস আর 2 গ্লাস জল দিয়ে গেল। বেয়ারাটাও বুঝেছে যে এরা নতুন জুরি এবং সেই ইন্টারেস্টেই সে কাজ করছে। ফিশ ফ্রাইয়ের প্লেট 2টো বেয়ারা আনবার আগেই জিজ্ঞাসা করলাম, আপনি কিছু ভাবছেন? আঁচলটা টেনে নিয়ে মেম সাহেব বলল, না না, তেমন কিছুই না। তেমন কিছু না হলেও কিছু তো একটা ভাবছেন। ফিশ ফ্রাই এসে গেল। আমি একটা টুকরো মুখে পুরলাম, কিন্তু ফর্কটা হাতে নিয়ে মেম সাহেব কি যেন ভাবছিল। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? একটা কথা বলবেন? নিশ্চয়ই। আচ্ছা, আমাদের দেখা হবে এ কথা আপনি কি করে জানলেন? কি করে জানলাম তা জানি না, তবে মনের মধ্যে একটা স্থির বিশ্বাস ছিল যে আপনার সঙ্গে দেখা হবেই। শুধু মনের বিশ্বাস? হ্যাঁ। সেদিন একে প্রথম সাক্ষাৎকার, তারপর ওই ছোকরা বেয়ারাটার অতিরিক্ত কর্তব্য পরায়ণতার জন্য আর বিশেষ কথা হলো না। তবে ওই কেবিন থেকে বেরোবার আগে আমার নোটবইয়ের একটা পাতা ছিঁড়ে অফিসের টেলিফোন নাম্বারটা আমি লিখে দিলাম। শুধু বলেছিলাম, সম্ভব হলে টেলিফোন করবেন, কেমন? কিছুটা লজ্জায়, কিছুটা ইচ্ছে করেই আমি ওর নাম ধাম ঠিকানা কিছুই জানতে চাইলাম না। মনে মনে অনেক কিছু ইচ্ছা করেছিল বলি, তুমি মুখাতিব ভি হো, করিব ভি হো, তুমকো দেখো কি তুমসে বাত করু। তুমি আমার কাছে বসে আছো, কথা বলছো, তুমিই বলো তোমাকে দেখবো না তোমার সঙ্গে কথা বলবো। আমি ভাবছিলাম, না না, তার চাইতে বরং প্রশ্ন করি, আঁখো মে হি রহে হো, দিল সে নেহি গয়ে হো, हैरान हो এ সাফি আই তুমি কাহা সে। সব সময় তুমি আমার চোখে, আমার হৃদয়ে রয়েছ। ভাবতে পারি না কিভাবে তুমি আমার হৃদয় মাঝে এমন ভাবে নিজের আসন বিছিয়ে নিলে। সত্যি বলছি দোলা বৌদি, ওকে কাছে পেয়ে পাশে দেখে বেশ অনুভব করছিলাম এই তো সেই, যার দেখা পাবার জন্য আমি দীর্ঘ পথ অতিক্রম করেছি, এত দীর্ঘদিন সংগ্রাম করেছি। মনে মনে বেশ অনুভব করছিলাম এবার আমার দিন আগত। ওই আরো অনেক কিছু ভেবেছিলাম, সেসব কথা আজ আর লিখে এই চিঠি অযথা দীর্ঘ করব না। তবে শুধু জেনে রাখো, মেম সাহেব এক এবং অদ্বিতীয়া। এই পৃথিবীতে আরো অসংখ্য কোটি কোটি মেয়ে আছে, তাদের প্রেম ভালোবাসায় কোটি কোটি পুরুষের জীবন ধন্য হয়েছে। তাদের স্পর্শে অনেকেরই ঘুম ভেঙেছে। আমি জানি আমার কালো মেম সাহেবের চাইতে অনেক মেয়েই সুন্দরী, অনেকেই ওর চাইতে অনেক অনেক বেশি শিক্ষিতা। তবে এই কথাও জানি আমার জন্য এই পৃথিবীতে একটিমাত্র মেয়েই এসেছে, এবং সে আমার ওই মেম সাহেব। মেম সাহেব ছাড়া আর কেউ পারত না আমাকে এমন করে গড়ে তুলতে। মাটি দিয়ে তো সব শিল্পীই পুতুল গড়ে, কিন্তু সব শিল্পীর শিল্প নৈপুণ্য কি সমান? মেম সাহেব আমার সেই অনন্য জীবন শিল্পী, যে কাদামাটি দিয়ে আমার থেকে আজ একটা প্রাণবন্ত পুতুল গড়ে তুলেছে। তুমি শুনলে অবাক হবে, আমি সেদিন ওর বাসে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম না। আমি আগেই একটা বাসে চড়ে অফিসে চলে এলাম। মনে মনে ভাবলাম, আমি তো ওর জন্য অনেক ভেবেছি, ভাবছি। এবার না হয় রেকর্ডের উল্টো দিকটা দেখা যাক না ও আমার জন্য ভাবে কিনা। রাত্রে অফিসে ফিরেই দেখি বেশ চাঞ্চল্য। সন্ধ্যার পরই টেলিপ্রিন্টারে নিউজ এজেন্সির খবর এসেছে যে পূর্ব পাকিস্তানের বাগেরহাটে খুব গন্ডগোল হয়েছে। কি ধরনের গন্ডগোল হলো এবং কলকাতায় কি প্রতিক্রিয়া দেখা গেল, সেই চিন্তায় সবাই উৎকণ্ঠিত। পরের দিন আমার ডিউটি পড়ল শিয়ালদহ স্টেশনে। পূর্ব পাকিস্তানের ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি জানতে হবে, রিপোর্ট করতে হবে।
পরের দিন খুলনার ট্রেনটি এসেছিল, তবে অনেক দেরি করে। প্ল্যাটফর্ম থেকে আজে বাজে লোক সব আগে বার করে দেওয়া হয়েছিল। বাগেরহাটের পরিস্থিতি জানবার পর ওরা সবাই আগত যাত্রীদের হুঁশিয়ার করে দিলেন, অযথা বা মিথ্যা গুজব ছড়াবেন না। যাত্রীদের কথাবার্তা শুনে বেশ বুঝতে পারলাম যে অবস্থা বেশ গুরুতর। কোথা থেকে কিভাবে যে গন্ডগোল হলো সে কথা কেউ বলতে পারলেন না। তবে যাত্রাপুরের এক ভদ্রলোক জানালেন যে বাগেরহাটের এক জনসভায় পশ্চিম পাকিস্তানের এক নেতা বক্তৃতা দেবার পরই ওখানে প্রথমে কিছু লুটপাট শুরু হয়। 2-3 দিন পরে ছুরির খেলা শুরু হলো। গুন্ডাদের হাতে প্রথম দিনেই প্রাণ দিলেন লুৎফর রহমান। শিয়ালদহ স্টেশনের বুকিং অফিসের সামনে 2টো ট্রাঙ্কের পর বসে দুজনে কথা বলছিলাম। কথা বিশেষ বলছিলাম না, বরং কথা শুনছিলাম। ভদ্রলোক আগে একটা ছোট্ট স্কুলে মাস্টারি করতেন। অনেক দিন মাস্টারি করেছেন ওই স্কুলে। বাগেরহাটের সবাই তাকে চিনতেন, ভালোবাসতেন। অধিকাংশ ছাত্রই মুসলমান ছিল, কিন্তু তা হোক, ওরা ওকে বড় শ্রদ্ধা করত। লুৎফর সাহেব যখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন, তখন স্কুল বাড়ি দোতলা হলো। ছেলেদের ভলিবল খেলার ব্যবস্থা হলো। 10-15 টাকা করে মাস্টার মশাইদের মাইনেও বাড়ল। কি জানি কি কারণে পরের বছর সরকার স্কুল কমিটি বাতিল করে দিলেন। কমাস পরে স্কুলের তহবিল তছরূপের অভিযোগে লুৎফর সাহেবকে গ্রেপ্তার করা হলো, কিন্তু কোর্টে সেসব কিছুই প্রমাণিত হলো না। ইতিমধ্যে স্কুলের নতুন কর্তৃপক্ষ ভদ্রলোকের চাকরি খতম করে দিলেন অযোগ্যতার অভিযোগে। অরণ্যপায় হয়ে তিনি একটা দোকান খুললেন। প্রথম বিশ্রী লাগতো দোকানদারি করতে, কিন্তু কি করবেন। পরে অবশ্যই মন লেগেছিল ব্যবসায়। ব্যবসাটা বেশ জমেও উঠেছিল, কিন্তু পোড়া কপালে তাও টিকল না। এবারের গন্ডগোলে দোকানটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। এসব কাহিনী আমার না জানলেও চলতো, কিন্তু কি আর করব। আর কোনো যাত্রী তো পেলাম না যার কথায় ভরসা করে রিপোর্ট লেখা যায়। তাই চুপচাপ বসে শুনছিলাম। তবে এতক্ষণ ধৈর্য ধরে এত কথা শোনার পুরস্কার একটা পেলাম। লুৎফর সাহেব ছাত্রজীবনে ছাত্র কংগ্রেস ছিলেন। পরে ওকালতি করবার সময় রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া জটিল হবার সঙ্গে সঙ্গে লুৎফর সাহেব আবার রাজনীতি শুরু করলেন। সারা খুলনা জেলা লুৎফর সাহেবের কথায় উঠত বসত। সারা জেলার মধ্যে কোনো অন্যায় অবিচারের কথা শুনলেই তিনি গর্জে উঠেছেন। খুলনা ডকের কয়েক হাজার বাঙালি মুসলমান শ্রমিক অনেক দিনের অনেক অত্যাচার আর অপমানের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল এই লুৎফর সাহেবেরই নেতৃত্বে। পূর্ব পাকিস্তানের মসনদ থেকে ফজলুল হক সাহেবকে অপসারিত করে ইস্কান্দার মির্জা পূর্ব বাংলাকে শায়েস্তা করার জন্য ঢাকায় আসার কিছুকালের মধ্যেই এই লুৎফর সাহেবকে ডেকে পাঠান। লুৎফর সাহেব লাট সাহেবের নেমন্তন্ন খেতে ঢাকা গিয়েছিলেন। তবে একবেলা বুড়িগঙ্গার ইলিশ খাইয়েও সে নেমন্তন্ন খাওয়া শেষ হয়নি। 2টি বছর ঢাকা সেন্ট্রাল জেলে বিশ্রাম নেবার পর লুৎফর সাহেব খুলনা আসার অনুমতি পান। খুলনা ফেরার পর নাকি লুৎফর সাহেব আরও বেশি করে রুখে দাঁড়ালেন। আমার অফিসে ফিরে রিপোর্ট লিখতে হবে। এত দীর্ঘ কাহিনী শুনবার অবসর আমার ছিল না। তাই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, লুৎফর সাহেব আজকাল কি করেন? তিনি বললেন, লুৎফর সাহেব আর নাই। এই দাঙ্গায় বাগেরহাটের প্রথম বলি হলেন ওই লুৎফর। সে কি বলছেন কি? আমাকেও তো সেই একই প্রশ্ন। তবু কি মনে হয় আপনার? তিনি বললেন, বাগেরহাটের লাহোর কটন মিলে অনেকদিন ধরে শ্রমিক ধর্মঘট চলছিল। তা লুৎফর সাহেব হলেন ওদের লিডার। কিছুদিন ধরেই আমরা শুনছিলাম যে লুৎফর সাহেবকে শায়েস্তা করার জন্য নাকি ওই শহরে বাইরের থেকে গুন্ডা এসেছে। তা আমরা কেউ বিশ্বাস করিনি, কারণ বাগেরহাট শহরে লুৎফর সাহেবের গায়ে হাত দেওয়ার সাহস ওই স্বয়ং ইস্কান্দার মির্জারও হয়নি। কিন্তু এরই মধ্যে ওই সর্বনাশের দাঙ্গা শুরু হলো বুধবার সন্ধ্যার দিকে। পরের দিন বাড়ি থেকে আর বাইরে যায়নি। শুক্রবার সকালে দোকানটা দেখতে গিয়ে শুনি যে লুৎফর সাহেব শেষ। আমি বেশ বুঝতে পারলাম যে লুৎফর সাহেবকে সরাবার জন্যই লাহোর কটন মিলের মালিকদের চক্রান্তে বাগেরহাটে গন্ডগোল বাঁধানো হয়েছে। কেননা
শহরের অবস্থা স্বাভাবিক থাকলে লুৎফর সাহেবকে শেষ করা যেত না। অফিসে ফিরতে ফিরতে বেশ রাত হলো। বেশ ক্লান্ত বোধ করছিলাম। তবুও চটপট করে বাগেরহাটের দাঙ্গার নেপথ্য কাহিনী লিখে ফেললাম। তাই সারা দিন মেম সাহেবের কথা ভাববার আর আমি সময় পেলাম না। পরের দিন আমার উইকলি অফ ছিল, অফিসে গেলাম না। তার পরের দিন আমার টেলিফোন ডিউটি ছিল, তাই একটু দেরি করেই অফিসে গেলাম। এখনকার মতো তখন ডায়াল ঘুরিয়েই নম্বর পাওয়া যেত না, অপারেটরের উপর নির্ভর করতে হতো। খবরের কাগজের রিপোর্টারের নাইট টেলিফোন ডিউটি একটা বিচিত্র ব্যাপার। পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডক, রেল পুলিশ, রেল স্টেশন, দমদম এয়ারপোর্ট ইত্যাদি জায়গা থেকে দৈনন্দিন টুকটাক লোকাল নিউজ পাবার জন্য প্রায় 100 খানেক টেলিফোন করতে হতো। আমাদের কাগজের পাড়াতে এবং একই টেলিফোন এক্সচেঞ্জের অপারেটররা প্রতি রাত্রে এই লাইন দিতে দিতে প্রায় রিপোর্টারই যেন হয়ে উঠেছিলেন। নাম্বার বলবার প্রয়োজনও হতো না, শুধু বললেই হতো যে রিভার পুলিশ দেবেন নাকি। উত্তর আসত, রিভার পুলিশ এনগেজ, টাইমস অফ ইন্ডিয়া কথা বলছে। এখনকার মতো তখন এয়ারপোর্ট রিপোর্টার বলে কিছু ছিল না, তাই সাধারণ ছোটখাটো খবরের জন্য এয়ারপোর্ট পুলিশ সিকিউরিটিতে রোজ রাত্রিরে ফোন করতে হতো। তাই তো রিভার পুলিশকে না পেয়ে বলতাম, আচ্ছা বেশ, এয়ারপোর্ট দিন। অপারেটর সঙ্গে সঙ্গে জানিয়ে দিতেন সিকিমের মহারাজার অ্যারাইভাল ছাড়া আর কিছু নেই। হয়তো সঙ্গে সঙ্গে আবার বলতেন যে এবার নীলরতনের সঙ্গে কথা বলুন, কি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের খবর আছে। তবে সব অপারেটরই যে সাহায্য করতেন তা নয়, তবে অধিকাংশ মেয়েই খুব সহযোগিতা করত। রাত্রে টেলিফোন ডিউটি করতে করতে বহু অপারেটরের সঙ্গে অনেক রিপোর্টারেরই বেশ মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। নানা অবস্থায় রিপোর্টাররা যেমন অপারেটরদের সাহায্য করতেন, তেমনি অপারেটররাও রিপোর্টারদের যথেষ্ট উপকার করতেন। কোনো কোনো দিন খবরের চাপ বিশেষ না থাকলে অনেক সময় আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলতাম। এই রকম কথাবার্তা বলতে বলতেই আমরা টেলিফোন এক্সচেঞ্জের অনেক কাহিনী শুনেছিলাম, জানতে পেরেছিলাম অনেক অফিসারের আনটোল্ড স্টোরিও। কিছু কিছু আবার কাগজে ছাপিয়ে ফাঁস করে দেওয়াও হয়েছিল। তাতে অপারেটরদের উপর অফিসারদের খামখেয়ালিপানা বন্ধ হয়েছিল। অবশ্য অপারেটররাও আমাদের কম উপকার করতেন না। কৈলাস কার্জু তখন পশ্চিমবঙ্গের গভর্নর আর ডক্টর রায় মুখ্যমন্ত্রী। কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বলে নানা মহলে গুজব শোনা গিয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও মতবিরোধের সঠিক কারণগুলো কেউই জানতে পারছিলাম না। শেষে একদিন অকস্মাৎ এক টেলিফোন অপারেটর জানালেন, জানেন আজ একটু আগে টেলিফোনে গভর্নরের সঙ্গে চিফ মিনিস্টারের খুব একজোট। তারপর দুদিন বাদে এই ঝগড়ার কাহিনী আমাদের কাগজের ব্যানার স্টোরি হলো। মোটা মোটা অক্ষরে 4 কলম সামারিতে লেখা হলো যে রাজভবনের সহিত সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য মহলের নিকট হইতে জানা গিয়াছে যে রাজ্য পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজ্যপালের সহিত মুখ্যমন্ত্রীর মতবিরোধ দেখা দিয়েছে। শুধু বাংলাদেশের জনসাধারণ, রাইটার্স বিল্ডিংসের কিছু অফিসার নয়, স্বয়ং ডক্টর রায় ও কার্জু সাহেব পর্যন্ত চমকে গিয়েছিলেন এই খবরে। অনেক তদন্ত করেও ওরা জানতে পারেননি যে কি করে এই চরম গোপনীয় খবর ফাঁস হয়ে গেল। আমরা অফিসে বসে শুধু হেসেছিলাম আর ভাবছিলাম যে ইচ্ছা করলে আরো কত কি যে ছাপতে পারতাম, কিন্তু ছাপিনি। এই রকম আরো নানা রকম চমকপ্রদ খবর পেতাম আমাদের অপারেটর বান্ধবীদের মারফত, ও মাঝে মাঝেই বেশ বাজার গরম করে তোলা হতো। মন্ত্রী ও অফিসারের দল কানামাছি ভৌ ভৌ করে মিছেই হাতড়ে বেড়াতেন, আর আমরা মুচকি মুচকি হাসতে হাসতেই ওই মন্ত্রী ও অফিসারদের ঘরে বসে ওদের পয়সায় কফি খেয়ে বেড়াতাম। সেদিন রাত্রে অফিসে যথারীতি টেলিফোনটা তুলে জিজ্ঞাসা করলাম, হ্যালো, কি কথা বলছেন? কণ্ঠস্বর অপরিচিত নয়, তাই উত্তর আসে, হ্যালো, আমি গার্গী। এক মুহূর্ত পরেই আমাকে প্রশ্ন করেন মিস গার্গী চক্রবর্তী, অনেকদিন পর আজ আপনার টেলিফোন ডিউটি পড়ল, তাই না? উত্তর দিই, না তো, অনেকদিন কোথায়।
গার্গী আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে জানতে চায়, আচ্ছা, কাল আর পরশু আপনি অফিসে আসেননি কেন বলুন তো? আগে বলুন, কোথায় ছিলেন আপনি দুদিন? কোথায় আবার থাকবো, কলকাতাতেই ছিলাম। তবে কালকে আমার অফ ছিল, আর পরশু অনেক রাত্রে আমি অফিসে এসেছিলাম। তাই বুঝি? আগে হ্যাঁ। গার্গী চক্রবর্তী টেলিফোন ছাড়ে না। ইনিয়ে বিনিয়ে দু চারটে আলতু ফালতু কথার পর জিজ্ঞাসা করল, তারপর আপনি কেমন আছেন? আমি বললাম, হঠাৎ আজ 50 টাকা মাইনের রিপোর্টারের এত খবর নিচ্ছেন যে? কি ব্যাপার? জাস্ট এ মিনিট বলে গার্গী অন্য কাউকে লাইন দিতে গেল। আমি টেলিফোন ধরে রইলাম। একটু পরেই ফিরে এলো সে আমার লাইনে। বলল, কাল পরশু আপনার অনেক টেলিফোন এসেছিল। আমি গার্গীকে দেখতে পাই না, কিন্তু বেশ অনুভব করতে পারছিলাম ওর হাসি খুশি ভরা মুখখানা। আমি এবার একটু ঠাট্টা করে বললাম, আমি তো আর মিস গার্গী চক্রবর্তী নই যে আমার অনেক টেলিফোন আসবে। তাই বুঝি? আগে হ্যাঁ। গলার স্বরে একটু অভিনবত্ব এনে গার্গী বলে, অনেক না হোক, একজনও তো অনেকবার টেলিফোন করতে পারে নাকি? জাস্ট এ মিনিট। গার্গী আবার লাইন দিতে চলে যায়। আমি ভাবি, কে আমাকে অনেকবার টেলিফোন করতে পারে? মেম সাহেব হয়তো একবার টেলিফোন করতে পারে, কিন্তু অনেকবার অনেকবার কে করলো? গার্গী আবার ফিরে এসে বলল, সত্যি বলছি, একজন আপনাকে অনেকবার। কিন্তু তাতে আপনার এত ইন্টারেস্ট? কিছুই না, তবে এতদিন আপনার এই ধরনের টেলিফোন আসতো না বলেই আর কি। এবারে আমার মনে সন্দেহ দেখা দিল, তবে কি মেম সাহেবই? গার্গী বলল, আচ্ছা, আপনি একটু ধরুন কেমন, আমি ওর সঙ্গে কানেকশন করে দিচ্ছি। আপনি বুঝি নাম্বারটাও জেনে নিয়েছেন? ওদিক থেকে গার্গীর গলার স্বর শুনতে পেলাম না। একটু পরেই সে বলল, নিন, স্পিক হেয়ার। আমি বেশ সংযত হয়ে শুধু সম্বোধন করলাম, নমস্কার। নমস্কার। কি খবর বলুন? কি আর খবর, আপনারই তো দুদিন ধরে কোনো পাত্তা নেই। মেম সাহেব দুদিন ধরে আমাকে খোঁজ করছে জেনে বেশ খুশি হলাম। তবুও ন্যাকামি করে প্রশ্ন করলাম, আপনি কি আমায় টেলিফোন করেছিলেন? ও মা, কি আশ্চর্য, আপনাকে কেউ বলেননি? আমাদের অফিস আর হরি ঘোষের গোয়ালের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সে কথা মেম সাহেবকে আর কি করে বোঝাই বলো? তাই বললাম যে খবরের কাগজের অফিসে এত টেলিফোন আসে যে কারোর পক্ষে তা মনে রাখা সম্ভব নয়। তাছাড়া রোজই তো ডিউটি বদলে যাচ্ছে। মেম সাহেব সঙ্গে সঙ্গে বলল, কেন, ওই অপারেটর ভদ্র মহিলা উনি আপনাকে বলেননি? গার্গী হঠাৎ আমাদের দুজনের লাইনের মাঝখানে এসে বলে গেল, বলেছি। মেম সাহেব চমকে গেল। আমি কিন্তু জানতাম যে গার্গী আমাদের লাইন ছেড়ে পালাবার পাত্রী নয়। মেম সাহেব ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল, কে উনি? উনি হলেন গার্গী চক্রবর্তী। হাজার হোক মেয়ে তো। গার্গীর নাম শুনেই মেম সাহেবের মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে, হয়তোবা ঈর্ষাও। তাই হেয়ালি করে জানতে চায়, ও আচ্ছা, আপনার সঙ্গে বুঝি মিস চক্রবর্তীর বিশেষ পরিচয় আছে? আমি আপন মনেই হেসে নিই আর বলি, হ্যাঁ, অধিকাংশ অপারেটরের সঙ্গেই আমাদের প্রায় সব রিপোর্টারদের যথেষ্ট পরিচয় আছে। তারপর আমি আবার টিপ্পনি কেটে জিজ্ঞাসা করি, কেন, কোনো ছোটখাটো প্রেমের গল্পের প্লট এলো নাকি আপনার মাথায়? বোধ করি মেম সাহেব বুঝেছিল যে গার্গীর বিষয়ে আর প্রশ্ন করবার প্রয়োজন নেই। সে বলল, আচ্ছা,
কালকে আপনার সঙ্গে দেখা করে প্লটটা ঠিক করব, কেমন? আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, কাল তাহলে দেখা হবে? বিকেলের দিকে হতে পারে। আচ্ছা বেশ, বিকেল 5টায় লিন্ডসে স্ট্রিটের মোড়ে আমি আপনার জন্য অপেক্ষা করব, কেমন? আসবেন? হ্যাঁ, আসব। দোলা বৌদি, তুমি তো জানো কলকাতা শহরে মধ্যবিত্ত ছেলে মেয়েদের একটু প্রেম করা কি যে দুরূহ ব্যাপার। প্রেম করা তো দূরের কথা, একটা গোপন কথা বলবার পর্যন্ত জায়গা নেই কলকাতায়। আমাদের শৈশবে লেকে গিয়ে প্রেম করার প্রথা চালু ছিল, কিন্তু পরে লেকের জলে এতগুলো ব্যর্থ প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করলো যে লেকে গিয়ে প্রেম করা তো দূরের কথা, একটু বেড়ানো অসম্ভব হলো। এমন একটা আশ্চর্য শহর তুমি দুনিয়াতে কোথাও পাবে না। শুধু কলকাতা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত শহরে নগরে কত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা আছে। নিত্য নতুন আরো সুন্দর সুন্দর বেড়াবার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কলকাতা, সেই জগ চার্নক আর ক্লাইভ সাহেবের ওভারসিয়ার বাবুরা যা করে গেছেন আমাদের আমলে তাও টিকল না। কলকাতার মানুষগুলোকে যেন একটা অন্ধ কূপের মধ্যে ভরে দিয়ে চাবুক লাগানো হচ্ছে, অথচ তাদের চোখের জল ফেলার একটু সুযোগ বা অবকাশও নেই। সমস্ত যুগে সমস্ত দেশের মানুষই যৌবনে প্রেম করেছে ও করবে। যৌবনের সেই রঙিন দিনগুলোতে তারা সবার থেকে একটু দূরে থাকবে, একটু আড়াল নিয়ে চলবে, কিন্তু কলকাতায় তা কি সম্ভব? নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রীতে একটু নিভৃতে মনের কথা কইবার জায়গা কোথায়? মাতৃহারা শিশু বা সন্তানহারা পিতামাতা গলা ফাটিয়ে প্রাণ ছেড়ে কাঁদতে পারে না কলকাতায়। এর চাইতে আর কি বড় ট্র্যাজেডি থাকতে পারে মানুষের জীবনে? কিতাবে পড়েছি ও নেতাদের বক্তৃতায় শুনেছি, বাঙালি নাকি সৌন্দর্যের পূজারী, কালচারের ম্যানেজিং এজেন্টস। রুচিবোধ নাকি শুধু বাঙালিরই আছে, কিন্তু হলপ করে বলতে পারি কোনো নিরপেক্ষ বিচারক কলকাতা শহর দেখে বাঙালিকে এ অপবাদ নিশ্চয়ই দেবেন না। রবীন্দ্রনাথ যে কিভাবে চিতপুর জোড়াসাঁকোয় বসে কবিতা লিখলেন তা আমি ভেবে কুল কিনারা পাই না। শেক্সপিয়ার বা বাইরন বা অধুনাকালের টি.এস. এলিয়টকে চিতপুরে ছেড়ে দিলে কাব্য করা তো দূরের কথা, একটা পোস্টকার্ডও তারা লিখতে পারতেন না। অথচ আশ্চর্য, তবু বাঙালির ছেলেমেয়েরা আজও প্রেম করে, কাব্য চর্চা করে, শিল্প সাধনা করে। যেখানে কৃষ্ণচূড়া গাছ নেই, যেখানে একটা কোকিলের ডাক শোনা যায় না, দিগন্তের দিকে তাকালে যেখানে শুধু পাটকিলে চিমনি আর ধোয়া চোখে পড়ে, সেই বিশ্বকর্মার তীর্থক্ষেত্রে আমি আর মেম সাহেব নতুন জীবন শুরু করলাম। আমি ভাবছি চিঠিগুলো বড্ড বড় হয়ে যাচ্ছে, আর তুমি লিখেছ আরো বড় করে লিখতে, অথবা কদিন ছুটি নিয়ে কলকাতায় গিয়ে মুখোমুখি সব কিছু বলতে প্রস্তাব করেছ। প্রথম কথা, এখন পার্লামেন্টের বাজেট সেশন চলছে, ছুটি নিয়ে কলকাতা যাবার তাই প্রশ্নই ওঠে না। তাছাড়া নিজের মুখে তোমাকে এই কাহিনী আমি শোনাতে পারবো না। মেম সাহেব আমাকে কত ভালোবাসত, কত আদর করত, কত রকম করে আদর করত, কেমন করে দুজনে রাত জেগেছি, সেসব কথা তোমাকে বলবো কেমন করে? লজ্জায় আমার গলা দিয়ে যে স্বর বেরোবে না। ভগবান সবাইকে কণ্ঠস্বর দিয়েছেন, কিন্তু সবার কণ্ঠেই কি সুর আছে? আছে মিষ্টত্ব? না, নেই। কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায়? সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনার সব অনুভূতি কি বলা যায়? হয়তো অন্যরা বলতে পারে, কিন্তু আমার সে ক্ষমতা নেই। তুমি আমাকে ক্ষমা করো। সময় থাকলে চিঠিগুলো আরো দীর্ঘ হতো। তাছাড়া চিঠি লিখতে বসে বসেও কলম মাঝে মধ্যেই থেমে যায়। আমাকে ফাঁকি দিয়ে মনটা কখন যে অতীত দিনের স্মরণীয় স্মৃতির অরণ্যে লুকিয়ে পড়ে আমি তা বুঝতেই পারি না। অনেক দিন ধরে খোঁজাখুঁজির পরে দেখি মেম সাহেবের আঁচলের তলায় মন ঘুমিয়ে আছে। তোমাকে এসব চিঠিগুলো লিখতে বসে বারবার মনে পড়ে সেসব দিনের স্মৃতি। আপন মনে কখনো হাসি, আবার কখনো লজ্জা পাই। কখনো আবার মনে হয় মেম সাহেব গান গাইছে এবং বেসুরো গলায় আমি কোরাস গাইতে চেষ্টা করছি।
এই চিঠি লিখতে বসেই আবার মনের রিভলভিং স্টেজ ঘুরে যায়, দৃশ্য বদলে যায়। আমার চোখটা ঝাপসা হয়ে ওঠে, কলমটা থেমে যায়। একটু পরে দু চোখ বেয়ে জল নেমে আসে। দোলা বৌদি, তোমাকে চিঠি লিখতে বসে এমনি করে আমি প্রতি পদক্ষেপে নিজেকে হারিয়ে ফেলি, নিজেকেই হারিয়ে ফেলি। কিন্তু তবু অনেক কষ্টে ফিরে যাই অতীতে এবং আবার তোমাকে চিঠি লিখতে বসি। আগে থেকে তোমাকে দুঃখ দেবার ইচ্ছে আমার নেই। যথা সময়ে তুমি আমার চোখের জলের ইতিহাস জানবে। তবে জেনে রেখো, আজ সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু পর্যন্ত আমার নেই, হাঁটবার সাহস নেই। কোনো মতেই যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছি। তোমার নিশ্চয়ই এসব পড়তে ভালো লাগছে না, মনটা ছটফট করছে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্টের কথা শুনতে, তাই না? শুধু প্রথম দিনের কথাই নয়, আরো অনেক কিছুই তোমাকে বলবো। তবে অনেক দিন হয়ে গেল, কিছু কথা, কিছু স্মৃতি কেমন যেন অস্পষ্ট হয়ে গেছে। সেদিন দুপুরের দিকে অফিসে গিয়ে কিছুক্ষণ কাজ করে জরুরি কাজের অছিলায় বাসায় চলে এলাম। ভালো করে সাবান দিয়ে স্নান করলাম, ধোপা বাড়ির কাছানো ধুতি পাঞ্জাবি পরলাম, বোধহয় মুখে একটু পাউডারও বুলিয়েছিলাম। তারপর মা কালীর ফটোয় কয়েকবার প্রণাম করে বেরিয়ে পড়লাম। দেরি হয়ে যাবার ভয়ে আগে আগেই বেরিয়ে পড়লাম। 5:30টার মধ্যেই এক্সপ্ল্যানেডে পৌঁছে গেলাম। অফিস ছুটির সময় অনেক পরিচিত মানুষের সঙ্গেই দেখা হয়ে যাবার সম্ভাবনা, তাই চৌরঙ্গি ছেড়ে রক্সি সিনেমার পাশ দিয়ে ঘুরে ফিরে নিউ মার্কেট চলে গেলাম। মার্কেটের সামনে কিছু স্টলের সামনে কয়েক মিনিট ঘুরোঘুরি করে এলাম লিমসে স্ট্রিটের মোড়ে। দেরি করতে হলো না, মেম সাহেবও প্রায় সঙ্গে সঙ্গেই এলো। এক ঝলক দেখে নিলাম, চমৎকার লাগলো। বড় পবিত্র বলে মনে হলো আমার মেম সাহেবকে। খুব সাধারণ সাজগোজ করে এসেছিল। ওই বিরাট গোছা ভরা চুলগুলোকে নিয়ে নিছকে একটা সাধারণ খোপা বেঁধেছিল। মুখে কোনো প্রসাধনের চিহ্নও ছিল না। পরনে সাদা খোলের একটা মাঝারি ধরনের তাঁতের শাড়ি, গায়ে একটা লখনৌ চিকনের ব্লাউজ, ডান হাতে একটা কঙ্কন আর বাঁ হাতে স্টেনলেস স্টিলের মোটা ব্যান্ড দিয়ে বাঁধা একটা ঘড়ি, হাতে 2-1টা খাতা বই আর একটা ছোট্ট পার্স। প্রথমে কে কথা বলেছিল তা আজ আর আমার মনে নেই, আর ঠিক কি কথা হয়েছিল তাও মনে নেই। তবে মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, চা খাবেন? মেম সাহেব বলেছিল, চা আর খাবো না, তার চাইতে চলুন একটু বসা যাক। রাস্তা পার হয়ে ময়দানের দিকে আমরা গেলাম। তারপর কিছুক্ষণ হেঁটে ময়দানের এক কোনায় দুজনে বসলাম। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলাম দুজনেই। মাঝে মাঝে একবার ওর দিকে তাকিয়েছি আর তৃপ্তিতে মন ভরে গেছে। মেম সাহেবও মাঝে মাঝে আমাকে দেখছিল। কয়েকবার দুজনের দৃষ্টি ধাক্কা লেগেছে আর হেসেছি দুজনেই। 1 সেকেন্ড পর আবার আমি তাকিয়েছি মেম সাহেবের দিকে। এবার আর মেম সাহেব চুপ করে থাকতে পারে না, প্রশ্ন করে, কি দেখছেন? প্রথমে আমি উত্তর দিতে পারিনি, লজ্জা করেছে, দ্বিধা এসেছে। মেম সাহেব একটু পরে আবার প্রশ্ন করল, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব সময় কি সব প্রশ্নের উত্তর দেওয়া যায়, না দেবার ক্ষমতা থাকে? কেন, আমার প্রশ্ন কি খুব কঠিন? কদিন বাদে হয়তো এ প্রশ্নের উত্তর কঠিন থাকবে না, তবে আজ কিন্তু বেশ কঠিন বলেই মনে হচ্ছে। দুজনের দৃষ্টি চারপাশ ঘুরে যায়। আমি আবার চুপ করে মেম সাহেবকে দেখে নিই। ধরা পড়লাম না, কিন্তু শেষ রক্ষাও করতে পারলাম না, ধরা পড়ে গেলাম। একটু হাসতে হাসতে মেম সাহেব আবার জানতে চায়, অমন করে কি দেখছেন? আমি কয়েকবার আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলে ওর প্রশ্নটা এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি বললাম, আপনি জানেন না আমি কি দেখছি? না। সত্যি? মেম সাহেব আবার হাসে, বলে, প্রথম দিনে কিভাবে বুঝলেন যে আমি মিথ্যা কথা বলি? না, তা ঠিক না। তবে বলুন, কি দেখছেন? মেম সাহেব যেন দাবি জানালো। আমি আর দেরি করলাম না, মেম সাহেবকে দেখতে দেখতেই বললাম, আপনার চোখ দুটি বড় সুন্দর, জানেন তো?
ঠোঁটটা কামড়াতে কামড়াতে মুখ ঘুরিয়ে নেয় মেম সাহেব। একটু নিচু গলায় বলল, ঘোড়ার ডিম সুন্দর। আবার কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ থাকি। তারপর মেম সাহেব আবার বলল, আমি কালো কুৎসিত বলে আমাকে নিয়ে ঠাট্টা করছেন? জানো দোলা বৌদি, কোনো কারণ ছিল না, কিন্তু তবুও দুজনে মুচকি মুচকি হাসতে হাসতে বেশ কিছুক্ষণ তর্ক করলাম। প্রথম প্রথম প্রেমে পড়লে এমন অকারণ অনেক কিছুই করতে হয়, তাই না? তবে আমি কিন্তু শেষে বলেছিলাম, সত্যি বলছি, আপনার চোখ দুটি বড় সুন্দর। পরে বিদায় নেবার আগে বলেছিলাম, প্রথম পরিচয়ের দিনেই আপনার সৌন্দর্য নিয়ে আলোচনা করার জন্য যদি কোনো অন্যায় হয়ে থাকে তো আমায় মাফ করবেন, কেমন? তুমি তো মেম সাহেবকে দেখেছ, সত্যি বলো তো ওর চোখ দুটো সুন্দর কিনা? অত কালো টানা টানা ঘন গভীর বুদ্ধিদীপ্ত চোখ আমি তো জীবনে কোথাও দেখিনি। ওই চোখ দুটো আমাকে যেন চুম্বকের মতো টেনে নিয়েছিল। সেদিন দানাপুর প্যাসেঞ্জারের কামরায় মেম সাহেবের প্রথম দেখা পাবার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করেছিলাম যে আমার নিঃসঙ্গ জীবন শেষ হতে চলেছে। ময়দানে মেম সাহেবের পাশে বসে আমার সেই উপলব্ধি যেন আরও দৃঢ় হলো। বেশ বুঝতে পারলাম যে জীবন দেবতা আমাকে জনারণ্যের মধ্যে আর হারিয়ে যেতে দেবেন না। নিঃশব্দে নিভৃতে তিনি আমার কাছে মেম সাহেবকে পাঠিয়েছেন আমার জীবন যুদ্ধের সেনাপতি রূপে। আমার নতুন সেনাপতিও বোধহয় বুঝতে পেরেছিল যে বিধাতা পুরুষ শুধু একটু হাসি, একটু গান, একটু সুখ, একটু আনন্দ, একটু ভালো লাগার জন্য তাকে আমার কাছে টেনে আনেননি। 2-4 দিন আরও দেখাশোনা হবার পর একদিন সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানের এক কোনায় বসে মেম সাহেবকে আমার জীবন কাহিনী শোনালাম। সবকিছু শুনে মেম সাহেব বলেছিল, ধাতুটা ভালোই, তবে একটু খাত মিশে গেছে। গয়না গড়াবার জন্য একটু বেশি পোড়াতে হবে, একটু বেশি পেটাতে হবে। কাকে পোড়াবেন, কাকে পেটাবেন বুঝতে পারছেন না? না, বুদ্ধি থাকলে তবে তো বুঝবো। এবার একটু জোর গলায় মেম সাহেব বলল, আপনাকে। আমি অবাক হয়ে বলি, সে কি, সে তো সর্বনাশের কথা। প্রায় তোতলামি করে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি আমাকে পোড়াবেন, পেটাবেন? মেম সাহেব গাম্ভীর্য আনার ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, তবে কি আপনাকে পুজো করব? একটু পরে বলেছিল, দেখবেন আপনাকে কেমন জব্দ করি আর কেমন শাসন করি। সত্যি? নিশ্চয়ই। পারবেন? নিশ্চয়ই। বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে মেম সাহেব জবাব দেয়। আমি বললাম, পাছে হেরে যান সেই ভয়ে আমার মা পর্যন্ত পালিয়েছিলেন, সুতরাং আপনি কি? আরও কয়েক সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যে মেম সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে আমি পরীক্ষা দিয়ে কোনো মতে পাশ করেছি, কিন্তু ঠিক লেখাপড়া বিশেষ কিছুই করিনি। তাই বলল, রোজ একটু পড়াশুনো করবেন, কেমন? সে কি, এই বুড়ো বয়সে আবার পড়াশুনো করব? সোজা জবাব আসে, বাজে তর্ক করবেন না, বুঝলেন? নিশ্চয়ই রোজ একটু করে পড়াশুনো করবেন। আসলে ডজন খানেক খবরের কাগজ আর ডজন খানেক জার্নাল তো রেগুলারই পড়ি। খবরের কাগজে কাজ করতে হলে শুধু খবরের কাগজ পড়লেই চলে না, আরো অনেক কিছু দরকার। আমি চুপ করে থাকি, বসে বসে ভাবি মেম সাহেবের কথা। মেম সাহেব বলে, আচ্ছা একটা কথা বলবেন? বলবো। আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন, তাই না? না না, বিরক্ত হব কেন? তবে এত গম্ভীর হয়ে কি ভাবছেন? দৃষ্টিটা উদাস হয়ে যায়, মনটা উড়ে যায় অতীত বর্তমানের সমস্ত আকাশ জুড়ে। শুধু বলি, একটুও বিরক্ত হচ্ছি না, শুধু ভাবছি কেউ তো আমাকে এসব কথা কখনো আগে বলেনি। তাতে কি হলো? এমনি করে এগিয়ে চলে আমাদের কথা। শেষে মেম সাহেব বলে,
চিরকালই কি আপনি একটা অর্ডিনারি রিপোর্টার হয়েই থাকবেন? মাত্র 125 টাকা মাইনের সেই রিপোর্টার হবার সুযোগ আজ পর্যন্ত তো পেলাম না, সুতরাং কল্পনা করে আর কতদূর যাব বলুন। শুনে স্পষ্ট জানিয়ে দেয় মেম সাহেব। বলে, শুনুন, ওসব কথা বাদ দিন। অতীত আর বর্তমান নিয়েই তো আর জীবন নয়, ভবিষ্যৎই হলো জীবন, বুঝেছেন? কিন্তু অতীত আর বর্তমানের ক্ষয়রোগে ভুগতে ভুগতে মেরুদণ্ডটা যে একেবারে ভেঙে গেছে, তাই ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে তো আর ভরসা পাই না। কথাটা একদম ঠিক হলো না। অতীত বর্তমান হলো ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র, ছবিটা তো এখনো আঁকা বাকি। যাই হোক, শেষে মেম সাহেব বলল, অতীত বর্তমান নিয়ে অত মাথা ঘামাবেন না, বুঝেছেন? ক্লাসিক্যাল পড়ুন, ভালো ভালো লিটারেচার পড়ুন। সাধারণত ছেলেমেয়েরা ছাত্র জীবনে পড়াশুনো করে। প্রথম কথা, আমাকে গাইড করবার মতো কেউ ছিল না। দ্বিতীয়ত, ছাত্র জীবনে সে সুযোগ বা অবসর কখনো পাইনি। পরীক্ষায় পাশ করবার জন্য কিছু ইংরাজি বাংলা সাহিত্য পড়তে বাধ্য হয়েছি। তাছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি কোনো কারণে বা উপলক্ষে পড়েছি। কদাচিৎ কখনো কোনো দুর্ঘটনার জন্য জনসন বা টি.এস. এলিয়টও হয়তো পড়েছি, কিন্তু ঠিক পড়াশুনো বলতে যা বোঝায় তা আমি করতে পারিনি। মেম সাহেবের পাল্লায় পড়ে এবার সত্যি সত্যিই আমি একটু পড়াশুনো করা শুরু করলাম। কোনোদিন নিজের বাড়ি থেকে, কোনোদিন আবার ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে মেম সাহেব আমার জন্য বই আনা শুরু করলো। আমিও ধীরে ধীরে পড়াশুনো করা শুরু করলাম। ইংরাজি বাংলা দুই পড়লাম। বিদ্যাসাগর, হেমচন্দ্র, নবীনচন্দ্র, মাইকেল সব আবার পড়লাম। রমেশচন্দ্র, শিবনাথ শাস্ত্রী প্রভৃতিও বাদ পড়ল না। তারপর মোহিতলাল জীবনানন্দও মেম সাহেব প্রেসক্রিপশন করল। ওদিকে ডরোথি পার্কারকে পড়লাম রবার্ট ফ্রস্ট, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ডের কবিতা। আমার মন ছটফট করে ওঠে। মেম সাহেবকে বললাম, মেম সাহেব, এবার তোমার পাঠশালা বন্ধ করো। মেম সাহেব কি বললে জানো? বললে, বাজে বকো না তো, কিছু লেখাপড়া না করে জার্নালিজম করতে তোমার লজ্জা করে না? লজ্জা? জার্নালিস্টদের লজ্জা? তুমি আমাকে হাসালে মেম সাহেব। মেম সাহেবের দাবড় খেয়ে হ্যাক্সলে, হেনরি গ্রিন, হেমিংওয়ে, লরেন্স, ডুয়েল, অ্যানি পটার, মেরি ম্যাকার্থির এক গাদা বই পড়লাম। এরপর মেম সাহেব একদিন আমাকে একটা গীতবিতান প্রেজেন্ট করলো। আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম, মেম সাহেব কি এবার আমাকে গানের স্কুলে ভর্তি করবে? জিজ্ঞাসা করলাম, তানপুরা পাবো না? মেম সাহেব রেগে গেল, বলল, তোমার মুন্ডু পাবে। পরে বলেছিল, যখন হাতে কাজ থাকবে না তখন চুপচাপ গীতবিতানের পাতা উল্টিয়ে যেও, খুব ভালো লাগবে। দেখবে তুমি অনেক কিছু ভাবতে পারছো, কল্পনা করতে পারছো। ইতিমধ্যে এমএ পাশ করে মেম সাহেব একটা গার্লস কলেজে অস্থায়ীভাবে অধ্যাপনা শুরু করে দিয়েছে। এদিকে আরো অনেক কিছু হয়ে গেছে। মেম সাহেব উপলব্ধি করল আমার অন্তরের শূন্যতা, জীবনের ব্যর্থতা, ভবিষ্যতের আশঙ্কা। উপলব্ধি করল আমার জীবনযজ্ঞে তার অনন্য প্রয়োজনীয়তা। আমি নিজেই একদিন বললাম, জানো মেম সাহেব, প্রথমে শুধু বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পরে এক দুর্বল মুহূর্তে স্বপ্ন দেখলাম যে আমি এগিয়ে চলেছি। 10 জনের একজন হবার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের ঘোরে বেশ কিছুকাল কাটল, কিন্তু যখন সম্বিত ফিরে পেলাম তখন নিজের দুরবস্থা দেখে নিজেই যেন চমকে গেলাম, ঘাবড়ে গেলাম, এমনকি হতাশও হলাম। একটু থামি, আবার বলি, সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা বিসর্জন দিয়ে নিজেকে তুলে দিলাম অদৃষ্টের হাতে। কিন্তু তোমাকে দেখে আমার সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেল, জানো তো। মুহূর্তের মধ্যে আবার সমস্ত স্বপ্ন উড়ে এসে জড়ো হলো আমার মনের আকাশে। মেম সাহেবের হাতটা চেপে ধরলাম, বললাম, ভগবানের নামে শপথ করে বলছি মেম সাহেব, তোমাকে দেখেই যেন মনে হলো যে তুমি আমারই। এই অন্ধকূপ থেকে মুক্তি দেবার জন্যই যেন ভগবান তোমাকে পাঠিয়েছেন।
আমার মতো মেম সাহেব কোনোদিনই বেশি কথা বলতো না, শুধু বলল, হয়তো তাই, তা না হলে তোমার সঙ্গে অমন অপ্রত্যাশিতভাবে পরের দিনে আবার দেখা হবে কেন বলো? অদৃষ্টের ইঙ্গিত, নিয়তির নির্দেশ মেম সাহেবও হয়তো বুঝতে পেরেছিল। আমি অনেক কথা বলার পরই দুহাত তুলে মেম সাহেবের কাছে আত্মসমর্পণ করেছিলাম। মেম সাহেবের অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছিল। প্রতিদিনের মতো সেদিন বেলা 1:30-2টোর সময় অফিসে গেছিলাম। টেলিপ্রিন্টারে কয়েকটা লোকাল কপি দেখতে দেখতেই আমার টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলে অসভ্যের মতো বললাম, হ্যালো, রিপোর্টার্স। কখন অফিসে এলে? এই তো একটু আগে। একটা কথা বলবো? বলো। শুনবে তো? নিশ্চয়ই। বলছিলাম, চলো না গো, একটু বেরিয়ে আসি। আমি অবাক হয়ে জানতে চাই, এখন? হ্যাঁ। কি ব্যাপার বলো তো? বলো না যাবে কিনা। চিফ রিপোর্টার বা নিউজ এডিটর তখনও অফিসে আসেননি। কি করব আমি ভাবছিলাম। মেম সাহেব টেলিফোন ধরে থাকলো। আমি ডায়েরিতে দেখে নিলাম যে 2টো প্রেস কনফারেন্স ছাড়া আর কিছুই নেই। একটা 4টের সময় আর দ্বিতীয়টা সন্ধ্যা 7টায়। মেম সাহেবকে জিজ্ঞাসা করলাম, 7টার মধ্যে কি ফিরতে পারবো? 7টা? বোধ হয় না। 8টা, 8:30টার মধ্যে নিশ্চয়ই ফিরব। চিফ রিপোর্টারকে একটা স্লিপ লিখে রেখে গেলাম। একটা জরুরি নিউজের লোভে বেরিয়ে যাচ্ছি। রাত্রে ফিরে টেলিফোন ডিউটি দেব। অফিস থেকে বেরিয়ে পড়লাম। এক্সপ্ল্যানেডের মোড়ে দুজনে মিট করে সোজা চলে গেলাম দক্ষিণেশ্বর। মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই এদিক ওদিক ঘুরে পঞ্চবটি ছাড়িয়ে আরও খানিকটা উত্তরে গঙ্গার ধারে একটা গাছের ছায়ায় গিয়ে দুজনে বসলাম। মেম সাহেব বলল, চোখ বন্ধ করো। কেন? সব সময় কেন কেন করো না তো, বলছি চোখ বন্ধ করো। পুরোটা নাকি অর্ধেকটা বন্ধ করব? উফ, তুমি বড্ড তর্ক করো। মেম সাহেব এবার কড়া হুকুম দেয়, আই সে ক্লোজ ইউর আইস। সত্যি সত্যিই চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে অনুভব করলাম মেম সাহেব আমার 2টি পায়ে হাত দিয়ে প্রণাম করছে। চমকে গিয়ে চোখ খুলে প্রশ্ন করলাম, এ কি ব্যাপার? দেখি মেম সাহেবের মুখে অনির্বাণ আনন্দের বন্যা, 2টি চোখে পরম তৃপ্তির দীপশিখা জ্বলছে। 2টি হাত দিয়ে মেম সাহেবের মুখটা তুলে ধরে আবার প্রশ্ন করলাম, কি হলো, হঠাৎ প্রণাম করলে কেন মেম সাহেব? কোনো উত্তর দিল না মেম সাহেব। আত্মসমর্পণের ভাষায় চাইল আমার দিকে। আমিও ওর দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর আবার জানতে চাইলাম, বলো না, প্রণাম করলে কেন? এবার মেম সাহেব কথা বলল, আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি অবাক হয়ে যাই। নিজের দৈন্য এত স্পষ্ট হলো যে নিজেকে বেশ ছোট বলে মনে হলো। মেম সাহেব প্রণাম করার পর কৈফিয়ত তলব না করে আমার আশীর্বাদ করাই প্রথম কাজ ছিল। যাই হোক, তাড়াতাড়ি আমি মেম সাহেবকে কাছে টেনে নিলাম। 2টি হাত দিয়ে ওর মুখখানা তুলে ধরলাম। বললাম, ভগবান যেন তোমাকে সুখী করেন। মেম সাহেব হঠাৎ তার মাথাটা ছাড়িয়ে নিয়ে 2 হাত দিয়ে আমাকে চেপে ধরে বলল, ভগবান কি করবেন তা ভগবানই জানেন, কিন্তু তুমি আমাকে সুখী করবে কি? কি মনে হয়? মনে মনে তো বেশ ভয়ই হয়। কেন, কিসের ভয়? কানে কানে ফিসফিস করে মেম সাহেব বলল, হাজার হোক খবরের কাগজের রিপোর্টার তো, কবে কখন কোথায় হয়তো কোনো সুন্দরী এসে তোমাকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাবে। তাই নাকি? তবে আবার কি, পুরুষদের কোনো বিশ্বাস নেই। জানো মেম সাহেব, তোমাকে নিয়ে আমারও কিন্তু অনেক ভয়। আবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আঙুল দিয়ে নিজেকে দেখিয়ে মেম সাহেব অবাক হয়ে বলল, আমাকে নিয়ে তোমার ভয়? জি মেম সাহেব, তোমাকে নিয়ে। ধ্যাৎ, বাজে বকো না তো। বাজে না মেম সাহেব, বাজে না। জীবনে সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের আমন্ত্রণ এলে
50 টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে একটুও কষ্ট হবে না। দপ করে জ্বলে উঠল মেম সাহেব। তুমি সব সময় 50 টাকার রিপোর্টার 50 টাকার রিপোর্টার বলবে না তো? সারা জীবনে কি তুমি 50 টাকার রিপোর্টার থাকবে? থাকবো না? না না না, বুঝেছ? তাহলে কি হব? কি আবার হবে? জীবনে মানুষ হবে, বড় হবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আমি কি পারবো? 100 বার পারবে। তাছাড়া আমি আছি না। মেম সাহেব আমাকে একটু কাছে টেনে নেয়, একটু আদর করে, মাথার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করে, আবার বলে, তুমি কেন ভাবো যে তুমি হেরে গেছো? কি করব বলো মেম সাহেব? অকুল সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায়, কিন্তু লাইট হাউসের ওই ছোট্ট একটা আলোর ইঙ্গিত না পেলে সে তো আর বন্দরে ভিড়তে পারে না। আমি তো এসেছি, আর ভয় কি তোমার? কিন্তু তুমি কি কথা দিতে পারো যে আমার বন্দর ছেড়ে তুমি তোমার জাহাজ নিয়ে অন্য বন্দরে বন্দরে ঘুরে বেড়াবে না? আচ্ছা দোলা বৌদি, সব মেয়েদের ওই এক ভয়, এক সন্দেহ কেন বলতে পারো? পৃথিবীর ইতিহাস কি শুধু পুরুষদের বিশ্বাসঘাতকতার কাহিনীতেই ভরা? যাই হোক, মেম সাহেবের কথা আমার বেশ লাগতো। অন্তত এই ভেবে আমি তৃপ্তি পেতাম যে সে আমাকে সম্পূর্ণভাবে কামনা করে। সেদিন কথায় কথায় সন্ধ্যা নেমে এলো। মন্দিরের মঙ্গল দ্বীপের আলোর প্রতিবিম্ব পড়ল গঙ্গায়। স্রোতস্বিনী গঙ্গা সে আলো ভাসিয়ে নিয়ে গেল দূর দূরান্তের শহরে, নগরে, জনপদে, আরো অসংখ্য মানুষের মনের অন্ধকার গহন অরণ্যে। মেম সাহেব শেষকালে প্রশ্ন করল, কই, তুমি তো জানতে চাইলে না তোমাকে আজ এখানে নিয়ে এলাম কেন? তুমি তো জানতে চাইলে না যে তোমাকে প্রণাম করে আমি আশীর্বাদ চাইলাম কেন? কেন বলো তো? বিশেষ কোনো কারণ আছে নাকি? তবে কি? এই বলে মেম সাহেব ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে পড়তে দিল। পড়ে দেখি হাওড়া গার্লস কলেজের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেম সাহেবের দুটি হাত ধরে বললাম, কনগ্রাচুলেশনস, এই তো আরম্ভ। আনন্দে ঐশ্বর্যে ভগবান নিশ্চয়ই তোমাকে ভরিয়ে তুলবেন, দেখো। একটু থেমে আমি প্রশ্ন করি, মাসে মাসে 250 টাকা দিয়ে তুমি কি করবে মেম সাহেব? কেন, দুজনে মিলেও ওড়াতে পারবো না? দুজনেই হেসে উঠি। মেম সাহেব অধ্যাপনা শুরু করার গর্বে আমার বুকটা ভরে উঠল। কদিন পরে অফিস থেকে 25টা টাকা অ্যাডভান্স নিলাম। চিত্তরঞ্জন এভিনিউয়ের সেলস এম্পোরিয়াম থেকে 18 টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি কিনলাম। বিকেলবেলায় মেম সাহেবকে প্যাকেটটা দিয়ে বললাম, কালকে শাড়িটা পরে কলেজ যেও, কেমন? পরের দিন ওই শাড়িটা পরে সে কলেজ গিয়েছিল, কিন্তু তারপর আর পরতো না। একদিন জিজ্ঞাসা করলাম, শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি না? না না, খুব পছন্দ হয়েছে। তাই নাকি? তাহলে সেই জন্যই বুঝি পড়তে লজ্জা করে? কানে কানে বলল, না গো না, ওটা যে তোমার প্রথম প্রেজেন্টেশন, যখন তখন পরে আমি নষ্ট করব নাকি? প্রথম মাসে মাইনে পাবার পর মেম সাহেব আমাকে কি দিয়েছিল জানো? একটা গরদের পাঞ্জাবি আর একটা চমৎকার তাঁতের ধুতি। ধুতিটা কেনার সময় ভারী মজা হয়েছিল। মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করল, জরি পাড় নেবে নাকি প্লেন পাড়? দোকানের আর কেউ শুনতে যাতে না পারে তাই কানে কানে বললাম, যদি টোপরটাও কিনে দাও তাহলে জরি পাড় ধুতি কেনো, আর যদি এখন টোপর না কিনতে চাও তবে প্লেন পাড়ই ভালো। অসভ্য কোথাকার! ধুতি কিনে দোকান থেকে বেরুতে বেরুতে মেম সাহেব বলল, তুমি ভারী অসভ্য। কি আশ্চর্য, তোমার সঙ্গেও কি আমি ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবো না? এই কি তোমার ফ্র্যাঙ্কলি কথা বলার ঢং? সেসব দিনের কথা আজ তোমাকে লিখতে বসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কি কারণে ও কেমন করে আমরা দুজনে এত দ্রুত তালে যে এগিয়ে চলেছিলাম তা আমি নিজেও জানি না। কোনো যুক্তি তর্ক দিয়ে এসব বোঝানো সম্ভব নয়। মানুষের মন লজিকের প্রফেসর বা বিচারকের পরামর্শ বা উপদেশ মেনে চলে না। মুক্ত বিহঙ্গের মতো সে আপন গতিতে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। মানুষের মন যদি বিচার বিবেচনা মেনে চলতে জানত,
তাহলে শুধু আমার বা মেম সাহেবের কাহিনী নয়, পৃথিবীর ইতিহাসও একেবারে অন্যরকম হতো। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মানুষ একজনকে অবলম্বন করে বড় হয়, ভবিষ্যতের পথে এগিয়ে চলে। একটি মুখের হাসি, দুটি চোখের জলের জন্য মানুষ কত কি যে করে। আমি বড় হয়েছি, ভবিষ্যতের দিকে এগিয়ে গেছি নিতান্তই প্রাকৃতিক নিয়মে। মায়ের মুখের হাসি বা প্রিয়জনের চোখের জলের কোনো ভূমিকা ছিল না আমার জীবনে। তাই তো আমি মেম সাহেবকে সমস্ত মন প্রাণ সত্তা দিয়ে চেয়েছিলাম। এই চাওয়ার মধ্যে একটুও ফাঁকি ছিল না। তাই তো মেম সাহেবকে পাওয়ার মধ্যেও কোনো ফাঁকি থাকতে পারেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 22টি বসন্ত অতিক্রম করতে মেম সাহেবের জীবনে নিশ্চয়ই কিছু কিছু মাছি বা মৌমাছি ভনভন করেছে চারপাশে, হয়তো বা কারুর গুঞ্জন মনে একটু রঙও লাগিয়েছে। কিন্তু ঠিক আমার মতো কেউ সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি। তাই তো মেম সাহেবের জীবনের সমস্ত বাঁধন খুলে গিয়েছিল, সংযম আর সংস্কার ভেসে গিয়েছিল। আমার মতো মেম সাহেবের জীবনেও অনেক অনেক পরিবর্তন এলো। আমার পছন্দ অপছন্দের মতামত ছাড়া কোনো কিছুই সে করতে পারত না। আমি সঙ্গে গিয়ে পছন্দ না করলে শাড়ি ব্লাউজ পর্যন্ত তার কেনা হতো না। আমি জিজ্ঞাসা করতাম, এতদিন তবে কার পছন্দে কিনতে? কেন, মা বা দিদির? এখন কি ওদের রুচি খারাপ হয়ে গেছে নাকি? না না, তা হবে কেন? কিন্তু তাই বলে ওরা কি চিরকালই পছন্দ করবেন? তা তো বটেই। মেম সাহেব অভিমান করত। বেশ তো, আমার সঙ্গে দোকানে যেতে তোমার অপমান হলে যেও না। আমি কথার মোড় ঘুরিয়ে দিই, বলি, না জানি এরপর আরো কত কি কিনে দিতে বলবে। মেম সাহেব আমার ইঙ্গিত বোঝে। প্রথমে বলে, এই আবার অসভ্যতা করছো। তারপর একটু পরে একটু কাছে এসে একটু আস্তে বলে, দরকার হলে নিশ্চয়ই কিনবে, তুমি ছাড়া আর কে কিনে দেবে বলো? দোলা বৌদি, ভাবতে পারছো আমাদের অবস্থা? নিত্য কর্ম পদ্ধতির বাইরে এক ধাপ নড়তে চড়তে গেলেই মেম সাহেব আমার কাছে আবেদনপত্র নিয়ে হাজির হতো। জানো, রবিবার কলেজের একদল প্রফেসর শান্তিনিকেতন যাচ্ছেন, আমাকেও ভীষণ ধরেছেন, কি করি বলো তো? কি আবার করবে, যাবে। তারপর জেনে নি কবে ফিরবে। সোমবার রাত্রেই, মঙ্গলবার তো কলেজ আছে আবার। কোনোদিন আবার দেখা হবার সঙ্গে সঙ্গেই বলতো, দেখো কাল ভ্রমরের জন্মদিন, কি দেব বলো তো? আমি মেম সাহেবের কথা শুনে মনে মনে হাসতাম। ভ্রমর ওর বাল্য বন্ধু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একসঙ্গে পার হয়েছে। প্রতি বছরই জন্মদিনে যেতে হয়েছে, কিছু না কিছু প্রেজেন্টেশনও দিয়েছে। আর আজ এই সামান্য ব্যাপারটা এত বড় সমস্যা হয়ে দেখা দিল যে মেম সাহেব নিজের বুদ্ধি দিয়ে কোনো কুল কিনারা পেল না। ডাক পড়ল সেই আমার উপর মেম সাহেবের নির্ভরতার খবর আমাদের আশেপাশের সবাই জানত। মেম সাহেবের মেজদি হয়তো সিনেমার টিকিট কেটেছে, কিন্তু তবু ছোট বোনের সঙ্গে মজা করে জিজ্ঞাসা করত, হ্যাঁ রে, রিপোর্টারকে জিজ্ঞাসা করেছিস যে তুই রবিবার ম্যাটনিতে সিনেমা দেখতে যেতে পারবি কিনা? মেম সাহেব দৌড়ে গিয়ে মেজদির মুখটা চেপে ধরে বলতো, ভালো হচ্ছে না কিন্তু মেজদি। মুচকি হাসি লুকোবার চেষ্টা ব্যর্থ করতে করতে মেজদি বলতো, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি না হয় রিপোর্টারকে ফোন করে জেনে নেব, কেমন? মেম সাহেব হুঙ্কার দিত, মা দেখো না মেজদি কি করছে। কোনোদিন আবার মেজদি মেম সাহেবকে বলতো, হ্যাঁ রে, রিপোর্টারকে একবার কি ফোন করবি নাকি? কেন? জিজ্ঞাসা করতো, তুই আজকে মাছের ঝোল খাবি নাকি ঝাল খাবি? মেম সাহেব মেজদিকে ধরতে যেত আর মেজদি দৌড়ে পালিয়ে যেত। অনেক রাত হয়ে গেছে। কত রাত জানো? 2:45 বাজে। আশেপাশের বাড়ির সবাই সারাদিন কাজকর্ম করে কত নিশ্চিন্তে, কত শান্তিতে এখন ঘুমোচ্ছে, আর আমি। দোলা বৌদি, মামুর দেহলভির একটা শের মনে পড়ছে, मोहब्बत जिसको देते हैं उसे फिर कुछ नहीं देते, उसे सब कुछ दिया है जिसको
इस काबिल नहीं समझा। জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না, যে জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না। তোমাদের জীবনে নয়, কিন্তু আমার জীবনে কথাটা বর্ণে বর্ণেই মিলে গেছে। ইতিহাসের সে এক প্রাগৈতিহাসিক অধ্যায়ে কক্ষচ্যুত গ্রহের আকারে পৃথিবী মহাশূন্যে ঘুরপাক খাচ্ছিল। উদ্দেশ্যহীন হয়ে পৃথিবী কত দিন ঘুরপাক খেয়েছিল তা আমার জানা নেই। জানা নেই কতদিন পর সে সূর্যকে কেন্দ্র করে আপন কক্ষপথ আবিষ্কার করেছিল। তবে জানি প্রতিটি মানুষকেও এমনি উদ্দেশ্যহীন হয়ে মহাশূন্যে ঘুরপাক খেতে হয়। সময় কম বেশি হতে পারে, কিন্তু কালের এই নির্মম রসিকতার হাত থেকে কেউ মুক্তি পায়নি। আমিও পাইনি, তোমরাও পাওনি। মেম সাহেবকে পাবার পর আমার সে অকারণ ঘুরপাক খাওয়া বন্ধ হলো। ঠিকানাহীন চলার শেষ হলো। আপন কক্ষ পথ দেখতে পেলাম। দীর্ঘ নিঃশ্বাস পড়া বন্ধ হলো। দুনিয়াটাকে, জীবনটাকে বড় ভালো লাগলো। তুমি তো জানো আমি সব কিছু পারি, পারি না শুধু কবিতা লিখতে। তাই কাব্য করে ঠিক তোমাকে বোঝাতে পারছি না। বড় বাজার বা চিতপুরের মোড়ে ফুলের দোকান দেখেছো তো কত অজস্র সুন্দর ফুল বোঝাই করা থাকে ওই দোকানগুলিতে। ওই ভিড়ের মধ্যে এক একটি ফুলের সৌন্দর্য, বৈশিষ্ট্য যেন খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই দোকান থেকে সামান্য কটি ফুল কিনে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে ফ্লাওয়ার ভাসে রাখলে সারা ড্রয়িং রুমটা কেমন যেন আলোয় ভরে যায়, তাই না? হাওড়া ব্রিজের তলায় জগন্নাথ ঘাটের পাশে মন দরে ঝুড়ি বোঝাই করে রজনীগন্ধা বিক্রি হয়, কিন্তু সে দৃশ্য দেখা যায় না। তার চাইতে অর্গানের উপর একটা লম্বা ফ্লাওয়ার ভাসের মধ্যে মাত্র 2-4টি স্টিক দেখতে যেন অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় মনে। জগন্নাথ ঘাটে রজনীগন্ধার পাইকারি বাজার দেখে নিশ্চয়ই কোনো কবির কাব্য চেতনা জাগবে না, কিন্তু প্রেয়সীর সঙ্গে একটু রজনীগন্ধার শয্যা অনেকেরই মনে দোলা দেবে। আমি রজনীগন্ধা না হতে পারি, কিন্তু ক্যাকটাস তো হতে পারি। মেম সাহেব সেই ক্যাকটাস দিয়ে জাপানিদের ঢঙে চমৎকার গৃহসজ্জা করেছিল। আমি থেকে গেলাম। শুধু পরিবেশ পরিবর্তনে আমার জীবন সৌন্দর্যের প্রকাশ পেল। ইডেন গার্ডেনের ধার দিয়ে সন্ধ্যার অন্ধকারে আমরা দুজনে গঙ্গার ধারে হারিয়ে গেলাম। একটা বড় জাহাজ পৃথিবীর নানা প্রান্ত ঘুরে ক্লান্ত হয়ে গঙ্গাবক্ষে বিশ্রাম নিচ্ছিল। ক্লান্ত আমিও মেম সাহেবের কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম করছিলাম। মেম সাহেব আমার মাথায় হাত বুলোতে বুলোতে প্রশ্ন করল, এমনি করে আর কতদিন কাটাবে তুমি? তুমি কি ঘর বাঁধার কথা বলছো? সব সময় স্বার্থপরের মতো ওই এক চিন্তা না? মেম সাহেব মিহি সুরে আমাকে একটু টিপ্পনি কাটল। তুমি কি অন্য কিছু বলছো? আমি জানতে চাইলাম। এবার মেম সাহেবের পালা। আচ্ছা, তুমি কি জীবন সম্পর্কে একটুও ভাববে না? শুধু মেম সাহেবকে ভালোবাসলেই কি জীবনের সবকিছু মিটবে? নিজের কথা ভাবতে ভাবতে কিছু হদিশ না পেয়েই তো তোমার ঘাটে এই ডিঙি ভিড়িয়েছি। এখন তোমার দায়িত্ব। তাই বুঝি? আজ্ঞে হ্যাঁ। অন্ধকারটা একটু গাঢ় হলো। আমরা আবার একটু নিবিড় হলাম। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা চিনে বাদামওয়ালা হাজির হলো আমাদের পাশে। লজ্জায় একটা সংকোচ বোধ করলাম আমরা দুজনেই। বাদাম চিবুবার কোনো ইচ্ছা না থাকলেও ওর উপস্থিতিটা অসহ্য মনে হচ্ছিল বলে তাড়াতাড়ি 2 প্যাকেট বাদাম কিনলাম। আমি আবার একটু নিবিড় হলাম। বললাম, মেম সাহেব, একটা গান শোনাবে? এখানে নয়। এখানে নয় কেন? এখানে নয় তো তোমার কলেজের কমন রুমে বসে কি গান শোনাবে? নির্বিকার হয়ে মেম সাহেব বলে, যখন আমরা কলকাতার বাইরে যাব তখন তোমাকে গান শোনাবো। সেদিন মেম সাহেবের ওই কথার কোনো গুরুত্ব আমি দিইনি। ভেবেছিলাম এড়িয়ে যাবার জন্যই ওই কথা বলছে। সপ্তাহখানেক পরের কথা। দুজনে সন্ধ্যার পর বেলডিভিয়ারের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছি। মেম সাহেব হঠাৎ আমাকে প্রশ্ন করল,
বেড়াতে যাবে? বেড়াতে? কোথায়? কলকাতার বাইরে। কার সঙ্গে? আমার সঙ্গে। সত্যি? সত্যি। আমি আর ধৈর্য ধরতে পারি না, সঙ্গে সঙ্গে জানতে চাইলাম, আজই যাবে? উফ, তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না? তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স বা বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করি? মেম সাহেব হাসে। দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা আরও এগিয়ে যাই। সেদিন সন্ধ্যাতেই আমার প্ল্যান হয়ে গেল। মেম সাহেবের কলেজ থেকে ৩-৪ দল ছাত্রী আর অধ্যাপিকা ৩-৪ জন যাবেন এডুকেশনাল ট্যুরে। মেম সাহেবের যাবার কথা ঠিক থাকবে, কিন্তু যাবে না। বাড়িতে জানবে মেম সাহেব কলেজের ছাত্রী আর সহকর্মীদের সঙ্গে বাইরে গেছে। কিন্তু আসলে মেম সাহেব শুধু ইলাদিকে একটু টিপে দেবে। ইলাদি হলো মেজদির ক্লাস ফ্রেন্ড, সুতরাং ভবিষ্যতের জন্য একটু সতর্ক থাকাই ভালো। কবে কখন আমরা গিয়েছিলাম সেসব কথা খুলে না বলাই ভালো। তবে জেনে রাখো, আমরা বাইরে গিয়েছিলাম। নগর কলকাতায় লক্ষ লক্ষ মানুষের ভিড়ের বাইরে মেম সাহেবকে পেয়ে আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। তুমি হয়তো ভাবছো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের কুপেতে করে আমরা দুজনে হানিমুন করতে বেরিয়েছিলাম, কিন্তু তা নয়। অত টাকা পাবো কোথায়? আমি তো মাত্র 15 টাকা নিয়ে বেরিয়েছিলাম। তবে আমার মেম সাহেব করুণাসাগর বিদ্যাসাগরের চাইতেও উদার ছিল। সেকেন্ড ক্লাসেরই টিকিট কেটেছিল, গেস্ট হাউসে 2টো ঘর ভাড়া নিয়েছিল। আমি বলেছিলাম, অযথা খরচ করছো কেন, একটা ঘর নিলেই তো হয়। মুচকি মুচকি হাসতে হাসতে মেম সাহেব বলেছিল, কেন, তুমি কি লাউঞ্জে রাত কাটাবে? লাউঞ্জে? না না, তার চাইতে বরং ডাইনিং রুমের টেবিলে বসে রাত কাটাবো, কি বলো? আচ্ছা, ওসব না হয় তোমাকে পরে বলবো। আগে বলি, ট্রেনের কম্পার্টমেন্টে মেম সাহেবকে পাশে পেয়ে আমি যেন আর স্থির থাকতে পারছিলাম না। ইচ্ছা করছিল জড়িয়ে ধরি, আদর করি, কিন্তু তা সম্ভব ছিল না। যাত্রীদের সতর্ক দৃষ্টিকে যত দূর সম্ভব ফাঁকি দিয়ে মেম সাহেবকে পাশে পাবার দুর্বল সুযোগ উপভোগ করবার চেষ্টা করছি। ও কখনো হেসেছে, কখনো চোখ টিপে একটু ইশারা করেছে। যখন একটু বাড়াবাড়ি করেছি তখন বলেছে, আহ, কি করছো কি? আমি অবাক হয়ে প্রশ্ন করেছি, এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? আগে আপনাকে? না না, আপনাকে কি বলবো। থ্যাংক ইউ। নো মেনশন। আশেপাশের ঘরবাড়ি, বন জঙ্গল, নদী নালা পিছনে ফেলে ট্রেনটা ছুটে চলেছে সামনের দিকে। আমাদের দুজনের মনটাও উড়তে থাকে যেন ভবিষ্যতের দিকে। কত শত অসংখ্য স্বপ্ন উকি দেয় মনের মধ্যে, কত আশা, কত আকাঙ্ক্ষা রূপ নিতে চায় ভবিষ্যতের সেই সব স্বপ্নকে ঘিরে। নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো আশা আমার মনে আসেনি। চিরকাল মানুষ যা স্বপ্ন দেখেছে, যা আশা করেছে, আমি তার থেকে একটুও বেশি ভাবি না। ভাবছিলাম একদিন অনিশ্চয়তা নিশ্চয়ই শেষ হবে। মেম সাহেব কল্যাণী রূপে আমার ঘরে আসবে, আলো জ্বলে উঠবে আমার অন্ধকার ঘরে। তারপর উপভোগ? নিশ্চয়ই। সম্ভোগ? নিশ্চয়ই। তবে ওই সম্ভোগের মধ্যে দ্বৈত জীবনের জবনিকা টানব না। দুজনের হাত ধরে আমরা এগিয়ে যাব, অনেক অনেক এগিয়ে যাব। 10 জনের কল্যাণের মধ্য দিয়ে নিজেদের কল্যাণ করব। 10 জনের আশীর্বাদ কুড়িয়ে আমরা ধন্য হব। ময়নার মতো সুর করে মেম সাহেব ডাক দিল, শোনো। আমি ওর ডাক শুনেছিলাম, কিন্তু উত্তর দিলাম না। কেন দিলাম না? আসলে ওর ওই শোনো ডাকটা আমার বড্ড ভালো লাগতো, বড্ড মিষ্টি লাগতো। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে চাইলাম। আবার সেই ময়নার ডাক, শোনো। ডাকছো? হ্যাঁ। মেম সাহেব কি যেন ভাবে, দৃষ্টিটা যেন একটু ভেসে বেড়ায় ভবিষ্যতের মহাকাশে। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি আমার কাছে। ডাক দিই, মেম সাহেব। মেম সাহেব সংক্ষিপ্ত সাড়া দেয়, কি? আমাকে কিছু বলবে?
মেম সাহেব এবার ফিরে তাকায় আমার দিকে, ঘন গম্ভীর মিষ্টি দৃষ্টি দিয়ে দেখে আমাকে। আবার 2-4 মিনিট কেটে যায়, শুধু দুজনে দুজনকে দেখি। একটা সত্যি কথা বলবে? মেম সাহেব এতক্ষণে প্রশ্ন করে। বলবো। আবার মুহূর্তের জন্য মেম সাহেব চুপ করে, দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিয়ে জানতে চায়, আচ্ছা, একদিন যখন আমরা দুজনে এক হব, সংসার করব, তখনও কি তুমি আমাকে আজকের মতোই ভালোবাসবে? ইচ্ছা করলো মেম সাহেবকে টেনে নিই বুকের মধ্যে, ইচ্ছা করলো আদর ভালোবাসায় ওকে স্নান করিয়ে দিয়ে বলি, সেদিন তোমাকে 1000 গুণ বেশি ভালোবাসবো। কিন্তু পারলাম না। কম্পার্টমেন্টে আরো অনেক যাত্রী ছিলেন, তাই শুধু মেম সাহেবের ডান হাতটা আমি টেনে নিলাম। বললাম, আমাকে নিয়ে কি আজও তোমার কোনো দুশ্চিন্তা হয়? মেম সাহেব তাড়াতাড়ি দুহাত দিয়ে আমার হাতটা চেপে ধরে বলল, না না, আমি জানি তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। আমি জানি তুমি আমাকে সত্যি সুখী করবে। সত্যি? সত্যি। দোলা বৌদি, সেদিনের কাহিনী আমাদের জীবনের অবিস্মরণীয় স্মৃতি। সে স্মৃতি শুধু অনুভবের জন্য, লেখার জন্য নয়। তাছাড়া অনেক দিন হয়ে গেছে, প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের ইতিহাস আমার আর মনে নেই। তবে মনে আছে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিসের যেন আওয়াজ ভেসে এলো কানে। প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি, পরে বুঝলাম মেম সাহেব দরজায় নক করে ডাকছে, শোনো। সেই ময়না পাখির ডাক, শোনো। আমি শুনি, কিন্তু কোনো জবাব দিই না। বেশ লাগে আমার ওই ডাকটা, কেমন যেন আদর, ভালোবাসা, আবেদন, নিবেদন, দাবি ইত্যাদি ইত্যাদির ককটেল থাকতো ওই ডাকে। তাই তো আমি ভণ্ডামি করে ঘুমের ভান করে শুয়ে থাকি। বেশ বুঝতে পারছি, ঘুমোবার সময় একলাই ঘুমিয়েছে, কিন্তু এখন আর পারছে না। এবার একটু ছুটে আসতে চাইছে আমার কাছে, হয়তো একটু আদর চায়, হয়তো একটু আদর পেতে চায়, হয়তো আমার পাশে শুয়ে আমার হৃদয়ের নিবিড় উষ্ণতা উপভোগ করতে চায়। আবার দরজায় আওয়াজ, সঙ্গে সঙ্গে, শোনো, শুনছো? আমি চিৎকার করে জিজ্ঞাসা করি, কে? আমি, দরজা খোলো। বেশ জড়িয়ে জড়িয়ে উত্তর দিলাম, খুলছি। একটু পরে গায়ে চাদর জড়িয়ে চোখ দুটো প্রায় বন্ধ করা অবস্থায় দরজাটা খুলে দিলাম। চোখ দুটো বন্ধ করা অবস্থাতেই আবার এসে ঝপাং করে খাটের উপর আমি শুয়ে পড়লাম। মেম সাহেব দরজার পর্দাটা বেশ ভালো করে টেনে দিয়ে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, বাপরে বাপ, কি ঘুমোতে পারো তুমি? আমি ঘুমের ভান করে শুয়ে থাকায় কোনো উত্তর দিলাম না। দেখলাম মেম সাহেব আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এলো। আমার চোখ দুটো বন্ধ ছিল, কিন্তু ওর নিঃশ্বাস পড়া দেখে বেশ বুঝতে পারছিলাম যে কত নিবিড় করে সে আমাকে দেখছিল। মুখে কপালে হাত দিয়ে আদর করতে করতে জিজ্ঞাসা করল, ঘুমোচ্ছ? আমি তবুও নিরুত্তর রইলাম। সজোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশ ফিরে শুলাম। মেম সাহেব আমার পাশে বসে বসে অনেকক্ষণ আমাকে আদর করল। আমি আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরে ডান হাত দিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরলাম। একটু অস্পষ্টভাবে ডাক দিলাম, মেম সাহেব। এই তো। আমি আর কোনো কথা বলি না। মেম সাহেব বলে, শুনছো, কিছু বলবে? আমি তবু কোনো জবাব দিই না। এমনি করে আরো কিছুক্ষণ কেটে যায়। তারপর মেম সাহেব একটু অভিমান করে বলে, তুমি কি জাগবে না? উঠবে না? আমি হঠাৎ চোখ দুটো খুলে স্বাভাবিকভাবে বলি, জাগবো, কিন্তু উঠবো না। মেম সাহেব আমার গালে একটা চড় মেরে বলে, অসভ্য কোথাকার, জেগে থেকেও কথার উত্তর দেয় না। আমি শুধু বলি, আমি জেগে আছি জানলে তুমি কি অমন করে আমাকে আদর করতে? আবার অসভ্যতা। আমি আস্তে আস্তে মেম সাহেবকে কাছে আনি, বুকের মধ্যে টেনে নিই।
একটু আদর করি, একটু ভালোবাসি, মেম সাহেবকে একটু দেখিনি। আদর ভালোবাসায় ওর চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়, গাল দুটো যেন আরো একটু ফুলে ওঠে, ঠোঁট দুটো যেন কথা বলে। তারপর বলতে পারো দোলা বৌদি, তারপর কি হলো? দুষ্টুমি? হ্যাঁ, একটু করেছিলাম, বেশি নয়। শুধু ওর দুটি ঠোঁটের ভাষা ইঙ্গিতে জেনেছিলাম, আর কিছু নয়। মেম সাহেব মুখে কিছু বলেনি, চোখ বুজে মুখ টিপে হাসছিল। তারপর তারপর মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করল, গান শুনবে? আমি বললাম, না। বেশ করব, আমি গান গাইব, তোমায় শুনতে হবে না, যাও। মেম সাহেব ঘুরে বসল, কনুয়ে ভর দিয়ে হাতের উপর মুখটা রেখে প্রায় আমার মুখের উপর হুমড়ি খেয়ে পড়ল। তারপর খুব আস্তে আস্তে গাইল, মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে। এমনি করেই হয়তো শুরু হতো আমাদের সকাল। স্নান সেরে 9টার মধ্যে ডাইনিং হলে গিয়ে মেম সাহেব ব্রেকফাস্ট খেয়ে আসত, কিন্তু আমি তখনও উঠতাম না। ডাইনিং হল থেকে ফিরে এসে মেম সাহেব আমাকে একটা দাবড় দিত, বলতো, ছি ছি, তুমি এখনো ওঠোনি? একবার কাছে এসো, তবে আমি উঠব। একটু দূরে দাঁড়িয়ে মেম সাহেব বলতো, না, আমি আর কাছে আসবো না। কেন? কাছে গেলেই তুমি। মেম সাহেব আর কিছু বলে না। আমি জিজ্ঞাসা করি, তুমি কি? কি আবার? কাছে গেলেই তুমি তো আবার দুষ্টুমি করবে। কেন, তাতে কি হলো? ওই টানা টানা ভ্রু দুটো উপরে উঠিয়ে ও বলে, কি হলো? তোমার ওই দাড়ির খোঁচা খেয়ে আমার সারা মুখটা এখনো জ্বলে যাচ্ছে। আমি তিড়িং করে এক লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে মেম সাহেবকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলি, জ্বলে যাচ্ছে? তবে আবার কি? বেশ, বিষ দিয়ে বিষক্ষয় করে দিচ্ছি। আবার অসভ্যতা? আমি বাথরুম থেকে বেরোতে বেরোতেই মেম সাহেব আমার ব্রেকফাস্ট নিয়ে আসে। আমি বলি, কি আশ্চর্য, একটা বেয়ারাকে বলতে পারলে না? আজ্ঞে মশাই, বেয়ারারা আপনার চাকর নয়, বুঝলেন? 9টার পর ওরা আর ব্রেকফাস্ট সার্ভ করে না। তাই বলে তুমি? যারা দেখলো তারা সব কি ভাবলো বলো তো? ট্রেটা নামিয়ে রেখে টোস্টে মাখন মাখাতে মাখাতে মেম সাহেব বলল, ভাবলো যে আমার কপালে একটা অপদার্থ কুঁড়ে জুটেছে। বলো তো দোলা বৌদি, এ কথার কি জবাব দেব আমি? আমি সত্যি কোনো জবাব দিতাম না, চুপটি করে ব্রেকফাস্ট খেয়ে নিতাম। তারপর বারান্দায় দুটো সোফায় বসে আমরা গল্প করতাম কিছুক্ষণের জন্য একটু ঘুরে ফিরেও আসতাম। দুপুরবেলা লাঞ্চ খাবার পর মেম সাহেব জিজ্ঞাসা করত, এখন একটু ঘুমো কেমন? কেন, আজকে কি রাত্রি জাগবে? আবার সেই গালে একটা চড়, আবার সেই মন্তব্য, অসভ্য কোথাকার। দুপুরে ঘুমোতাম না, শুয়ে থাকতাম। আমার হাতটা ভুল করে একটু অবাধ্যতা করলে মেম সাহেব বলতো, দয়া করে তোমার হাতটাকে একটু সংযত করো, বুঝেছ? কেন, আমি কি না বলিয়া পরের দ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও আমি এখনো আপনার দ্রব্য হই নাই বলিয়া আপনি হাত দিবেন না, বুঝেছেন? আমি চট করে উঠে পড়ে গায়ে জামাটা চাপিয়ে বেরুতে যাই। মেম সাহেব জানতে চায়, আরে কোথায় যাচ্ছ? বাজারে। কেন? মালা কিনতে, টোপর কিনতে। মেম সাহেব হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বলে, তাই বলে এই দুপুরবেলা তুমি যেও না। আমাকে টেনে এনে ও বিছানায় শুইয়ে দেয়। আমার পাশে কাত হয়ে শুয়ে শুয়ে বলে, এখনই যদি আমার জন্য এত পাগলামি করো তবে ভবিষ্যতে কি করবে? দেখো মেম সাহেব, রেশনের হিসাব মতো চাল গম বিক্রি করা চলতে পারে, কিন্তু ভালোবাসা তো আর চলতে পারে না। আমার কথা শুনে ও মুচকি মুচকি হাসে। জানো দোলা বৌদি, সমাজ সংসার থেকে কটি দিনের জন্য আমরা দূরে চলে গিয়েছিলাম। ইচ্ছা করলে মুক্ত বিহঙ্গের মতো সম্ভোগের মহাকাশে আমরা উড়ে বেড়াতে পারতাম, কিন্তু না, আমরা তা করিনি। মেম সাহেবকে অত কাছে পেয়ে, নিবিড় করে পেয়ে, স্বাধীনভাবে পেয়ে
মাঝে মাঝে আমার চিত্ত চঞ্চল হয়েছে, শিরার মধ্য দিয়ে উত্তেজনার বন্যা বয়ে গেছে। ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বিচার বুদ্ধি কখনো কখনো হারিয়ে গেছে। কিন্তু তবু শান্ত স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়ায় মেম সাহেব আমাকে সংযত করে রেখেছে। প্রথম কদিন ওকে কাছে পাবার সময় ওর সেই সংযম, সংযত আচরণ আমাকে মুগ্ধ করেছিল। আমি হয়তো ওকে শ্রদ্ধাও করতে আরম্ভ করেছিলাম। ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু গচ্ছিত রাখলেও এই কটি দিনে অনেক কিছু পেয়েছিলাম। দেহের ক্ষুধা মেটায়নি, কিন্তু চোখের তৃষ্ণা, মনের হাহাকার, মনের দৈন্য দূর হয়েছিল। আর দূর হয়েছিল চিত্ত চাঞ্চল্য ও মানসিক অস্থিরতা। আমার চোখের সামনে একটা সুন্দর শান্ত ভবিষ্যৎ জীবনের ছবি যেন ফুটে উঠেছিল। আর মেম সাহেব, আমার অনেক দুর্বলতার মধ্যেও মেম সাহেব আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিল। অন্ধের জ্যোষ্ঠীর মতো আমার জীবনে তার অনন্য গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিশ্চয়ই ও বুঝতে পেরেছিল। শিক্ষিতাই হোক আর সুন্দরী হোক, গরিব হোক বা ধনী হোক, মেয়েদের জীবনে এর চাইতে বড় পাওয়া আর কী বা হতে পারে। তাই তো হাসি, খেলা, গান ও রাত্রি জাগরণের মধ্যে দিয়েও আমরা ভবিষ্যতের রাস্তা ঠিক করে নিয়েছিলাম। দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম শুধু কিছু হাসি আর খেলা দিয়ে জীবনটাকে নষ্ট করব না। কলকাতায় ফেরার আগের দিন রাত্রিতে মেম সাহেব আমার দেওয়া সেই শাড়িটা পরেছিল। তারপর মাথায় কাপড় দিয়ে, গলায় আঁচল জড়িয়ে আমাকে প্রণাম করেছিল। সেদিন আমার জীবন উৎসবের পরম মুহূর্তে কোনো পুরোহিত মন্ত্র পড়েননি, কোনো কুলবধূ শাঁখ বাজায়নি, আত্মীয় বন্ধু সাক্ষী রেখে মালা বদলও করিনি। কিন্তু তবু আমরা দুজনে জেনেছিলাম যে আমাদের দুটি জীবনের গ্রন্থিতে অচ্ছেদ্য এক বন্ধন পড়ল। শেষ হলো মেম সাহেব দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।